আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা 2025 সালে নবম শ্রেণীতে অধ্যয়ন করছো, পাশাপাশি পরবর্তীতে যারা 2027 সালে এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হবে, এছাড়া পরবর্তীতে যখনই এই পঞ্চম অধ্যায়টা লাগবে বই না চেঞ্জ হওয়া পর্যন্ত, তাদের জন্য আজকের ভিডিওটা হিসাব বিজ্ঞানের পঞ্চম অধ্যায় হিসাব চ্যাপ্টারের আজকে আমরা অনুশীলনী 2 নম্বর সৃজনশীলটি করব। আমরা এর আগে 1 নম্বর সৃজনশীলটি আলোচনা করেছি, সেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। আর এছাড়া আমরা তৃতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ অধ্যায়ের সবগুলো সৃজনশীল নিয়ে আলোচনা করেছি, তা পেয়ে যাবা এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে। অবশ্যই সেইটা কিসের লিঙ্ক থাকবে? প্লেলিস্টের লিঙ্ক। সেই লিঙ্কে তোমরা প্রবেশ করে পুরো প্লেলিস্টটা চেক করতে পারো, কমার্সের জন্য কি আয়োজন রয়েছে রানা স্টিচিং হোমের পক্ষ থেকে। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের 2 নম্বর সৃজনশীল, সেই সৃজনশীলের কতে। দেখতে পাচ্ছ, জনাব অপু 2017 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,70,000 টাকা এবং প্রতিটি 75,000 টাকা মূল্যের 2টি ফটোকপির মেশিন নিয়ে, ঠিক আছে, কম্পোজ অ্যান্ড কপি নামে একটি ব্যবসা শুরু করে। এই যে ব্যবসা শুরু করে এবং 1 তারিখে যেই সম্পদগুলো সে নিয়ে ব্যবসাটা শুরু করছে, এইগুলোই কিন্তু আমাদের প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনটা কি? বছরের শুরুতে যা যা নিয়ে আমরা ব্যবসা শুরু করি, একদম ব্যবসার শুরুতে আমরা যা আমাদের সম্পদ হিসেবে নিয়ে আসি, সেগুলো হচ্ছে প্রারম্ভিক মূলধন। এবং যেহেতু এটা একটা দুতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক, সবসময় প্রারম্ভিক মূলধনগুলো সম্পদগুলো শুধু যোগ করে দিলেই হয়ে যাবে। শিক্ষার্থীরা অনেকে বলো যে আসলে ভাইয়া প্রারম্ভিক মূলধন কখন সূত্র দিয়ে করব? যখন তুমি দেখবা যে তোমার কোনো লেনদেন দেওয়া নেই, তোমার কিছু হিসাবের নাম দেওয়া আছে এবং সেগুলো একতরফা হিসাব পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়, তখন তুমি সূত্র দিয়ে প্রারম্ভিক মূলধন বের করবা। আশা করি কনফিউশনটা ক্লিয়ার। এখন আমরা চলে যাব যে আমাদের কয়ের যে অ্যান্সার আছে সেটা আমাদের কত বলছে, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া একটু খেয়াল করো, আমি বলে দিচ্ছি যে ব্যবসা শুরু করছে কি কি নিয়ে। ব্যবসা শুরু করছে হচ্ছে তোমার নগদ হচ্ছে তোমার 70,000 টাকা নিয়ে, তাই আমি 2017 জানুয়ারি 1 নগদ লিখলাম হচ্ছে 1,70,000 এবং 2টি ফটোকপির মেশিন নিয়ে তিনি ব্যবসা শুরু করছেন। 2টি ফটোকপির মেশিন কি? আসলে অফিস সরঞ্জাম। যেহেতু 2টা 75,000 ইন্টু 2, তাইলে আমরা লিখে দিলাম 75,000 ইন্টু 2 সমান 1,50,000 টাকা। এই দুইটা যোগ করলে ভাইয়া তারা হচ্ছে 3,20,000 টাকা। এই 3,20,000 টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। সো ক আমরা শেষ করলাম, খ আমরা শুরু করব। সো তোমরা একটু কষ্ট করে দেখো যে খতে আসলে কি বলছে। খতে বলছে যে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 15 তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী দেখাও, বা শ্রেণী আমরা এখানে হেডিং দিয়ে দিচ্ছি, শ্রেণী দেখানো হলো, মানে হিসাবের শ্রেণী দেখাইতে বলছে। সেই ক্ষেত্রে অবশ্যই 1 তারিখ দেখো, এই যে 1 তারিখ যেই তারিখটা নিয়ে যেই তারিখে সে প্রারম্ভিক মূলধন আনছিল ব্যবসায়ের, 1 তারিখ, তারপর হচ্ছে 3 তারিখ, তারপর হচ্ছে তোমার 7 তারিখ, এরপরে লাস্ট হচ্ছে 15 তারিখ। এই তারিখগুলো আমরা এখান থেকে দেখব। সো একে একে আমরা তারিখগুলো একটু বিশ্লেষণ করব। 1 তারিখে বলছিল হচ্ছে নগদ 1,70,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। যেহেতু সম্পদ আসছে ব্যবসার জন্য, তাই নগদ নামক সম্পদ বৃদ্ধি পাওয়ায় নগদ আমরা লিখব, হিসাব শ্রেণী এভাবে আমরা লিখব 2017 জানুয়ারি 1। তো একটা নরমাল জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কি, যে যখন তোমাকে হিসাবের শ্রেণী দেখাইতে বলবে, বলো কি দেখাইতে বলবে? যখন তোমাকে হিসাবের শ্রেণী দেখাইতে বলবে, তখন তুমি কোনোভাবেই কি করবা না, ডেবিট বা ক্রেডিট এই জিনিসগুলো এখানে লিখবা না, ঠিক আছে? হিসাবের শ্রেণী দেখাইতে বললে তারিখ, পক্ষ বা হিসাব আর হিসাবের শ্রেণী এতটুকু লিখলেই হয়ে যাবে। এই ক্ষেত্রে অবভিয়াসলি তোমাকে কি করা লাগবে না, অবভিয়াসলি তোমাকে ওই যে আছে না যে আমি ডেবিট বা ক্রেডিট লিখবো কিনা, নগদান হিসাব ডেবিট, তারপর হচ্ছে তোমার অফিস হিসাব ডেবিট, এগুলো লেখা লাগবে না। এখানে আমরা 2টা পক্ষ পাচ্ছি, দেখো আমরা যে পক্ষ পাচ্ছি নগদ, তাহলে আমরা লিখবো নগদান হিসাব, নগদান হিসাব। তারপর আমরা অফিস সরঞ্জাম পাচ্ছি, অফিস সরঞ্জাম হিসাব, হ্যাঁ নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব। তারপরে আমরা পাচ্ছি একটা হচ্ছে মূলধন হিসাব, মূলধন হিসাব। সো এই 3টা পক্ষ বা 3টা হিসাব আমরা পাইছি, ঠিক আছে? সো 3টা হিসাবের মধ্যে নগদ হচ্ছে আমাদের সম্পদ, তাই আমরা লিখবো শুধু সম্পদ। অফিস সরঞ্জাম হচ্ছে আমাদের সম্পদ, তাই লিখবো শুধু সম্পদ। মূলধন হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব, বাবা মালিকানা সত্ত্ব লিখে নিবা, মালিকানা সত্ত্ব। সো এইটা আমাদের গেল হচ্ছে 1 তারিখ, এটা আমরা কোথায় দিলাম? 1 তারিখ দিলাম।
1 তারিখ, এভাবে দিয়ে দিবা। 1 তারিখের পর আমাদের বলছে 3 তারিখ, কয় তারিখ? 3 তারিখ। এই যে 3 তারিখে আমি বলছি ব্যাংকে 50,000 টাকা জমা দেওয়া হলো, ব্যাংকে 50,000 টাকা জমা দেওয়া হলো, ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যাংক টাকা পাইছে, কে টাকা পাইছে? ব্যাংক। ব্যাংক আমার সম্পদ, যেহেতু ব্যাংক টাকা পেয়ে ব্যাংক বৃদ্ধি পাইছে, তার মানে সম্পদ বৃদ্ধি পাইছে। তাহলে আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পাইছে, নগদ হিসাব ক্রেডিট। ডেবিট ক্রেডিট বলতেছি, এটা আগে কোনটা পরে এটা বোঝানোর জন্য। তাহলে আমরা লিখবো ব্যাংক হিসাব। কি লিখবো? হিসাব খাতা আমরা থাকবে ব্যাংক হিসাব, আর আমাদের থাকবে নগদান হিসাব। তো সংশ্লিষ্ট পক্ষ বা হিসাব কিন্তু আমরা বের করে ফেললাম। এটাও সম্পদ ভাই, এটাও সম্পদ, দুইটা কিন্তু শেষ। এবার আমরা চলে যাব আমাদের 7 নম্বরে, ফটোকপি ও কাগজের কম্পোজের কাগজ ক্রয়। ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয় বুঝতে হবে ব্যাপারটা। ফটোকপি ও কম্পোজের কাগজটা কি? এইখানে একটা জিনিস দেখো, সে কোর্সেই হচ্ছে কম্পোজ অ্যান্ড কপি এই নামে একটা ব্যবসা তৈরি করছে। মনিহারি স্টেশনারিজ ওয়ান কাইন্ড অফ। সো এই ক্ষেত্রে তোমরা অনেকে মনে করবা যে ভাইয়া তো বলছিল কাগজ ও কলম হচ্ছে মনিহারি, কাগজ কালি মনিহারি ভাইয়া বলছিল, কিন্তু ব্যাপারটা আমরা রাখবো সে তো ব্যবসায়ী করতেছে কাগজ কালির, তাহলে তার জন্য কি এটা মনিহারি হবে? নেভার এভার। তার জন্য এটা হবে পণ্য, প্রোডাক্ট। তার মানে ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয় 2000 টাকা, এটা তার জন্য প্রোডাক্ট। তাহলে এটা যেহেতু তার জন্য প্রোডাক্ট, প্রোডাক্ট ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয়। প্রোডাক্ট ক্রয় করলে কখনোই মনিহারি হিসাব হয় না, বা সাপ্লাইজ ক্রয় করলে যেরকম সাপ্লাইজ হিসাব হইতো সেরকম হবে না। যেহেতু এটা তার প্রোডাক্ট, তাহলে আমাদের লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট। 7 তারিখ ক্রয় হিসাব ডেবিট, খুব ইজি। ক্রয় হিসাব ডেবিট, এটা হচ্ছে আমাদের ব্যয়, ক্রয় হচ্ছে আমাদের ব্যয়। আর হচ্ছে আমাদের নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, এটা হচ্ছে আমাদের সম্পদ। ডেবিট ক্রেডিট বলতেছি মুখে, জাস্ট পক্ষগুলোকে চিহ্নিত করার জন্য, বাট আলটিমেটলি ডেবিট ক্রেডিট লিখবা না। এরপরে আমরা দেখবো 7 তারিখ আমাদের হয়ে গেল, একটু সুন্দর করে তুলে নাও। এরপরে আমরা দেখবো দোকানের পরিচিতির জন্য এলাকায় 2000 টাকা ব্যয়ে প্রচারপত্র বিতরণ। এইটা প্রচারপত্র বিতরণটা কি আসলে? প্রচারপত্র বিতরণ বলো, লিফলেট লাগানো বলো, হ্যান্ড লিফলেট দেওয়া বলো, এই সবগুলো জিনিসই কিন্তু পার্ট অফ কি অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ বিজ্ঞাপনের অংশ। তাইলে এই হিসাবের নামটা হবে বেসিক্যালি বিজ্ঞাপন হিসাব। তাহলে আমাদের যেহেতু আমরা বিজ্ঞাপন দিচ্ছি, তাহলে আমাদের এখানে কি ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর ব্যয় বৃদ্ধি পেলে সেটাকে আমরা শুরুতে লিখবো, অর্থাৎ ডেবিট। তাহলে আমরা লিখবো বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব। আর যেহেতু নগদ টাকা দিয়ে দিছি, তাই নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট। এইটা আমাদের হচ্ছে ব্যয় ভাইয়া, ব্যয়। আর এইটা হচ্ছে আমাদের সম্পদ। তো আমাদের খ কিন্তু হয়ে গেল, আমাদের খ হয়ে গেল। চলো এবার আমরা গ করি। লাস্ট যে গ নাম্বার প্রশ্ন, সেখানে আমাদের বলছে যে জানুয়ারি 4, 8, 24, 30, অর্থাৎ শেষে যেগুলো অবশিষ্ট আছে আর কি, এই জিনিসগুলার ডেবিট ও ক্রেডিট, এই লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে বলছে। ডেবিট ও ক্রেডিট নির্ণয় খুবই ইজি, ছক যেটা দেখাবো সেটাই মাথায় রাখবা। তারিখ, পক্ষ বা হিসাব, সংশ্লিষ্ট পক্ষ বা হিসাব, ডেবিট ক্রেডিট, আর হচ্ছে তোমার টাকা, টাকার অ্যামাউন্টটা লিখে দিবা। সো এখন আমরা চলে যাব আমাদের 4 তারিখ। 4 তারিখে বলছে দোকানের বৈদ্যুতিক মিটার লাগানোর খরচ 15,000 টাকা। একটু চিন্তা করে দেখো, বৈদ্যুতিক মিটার যে লাগায়, এটা আলটিমেটলি কার খরচ? এটা হচ্ছে বৈদ্যুতিক মিটারের খরচ। এটা তুমি বৈদ্যুতিক মিটারের পিছে কয়বার খরচ করো? এটা তুমি বৈদ্যুতিক মিটারের পিছে একবারই খরচ করো, তাই না? তাই এটা হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী একটা সম্পদ। তাহলে এইটা যেহেতু সম্পদ, তাহলে আমি এটাকে বৈদ্যুতিক মিটারও লিখতে পারি, আবার সংস্থাপন মানে খরচ হিসাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখবো এইভাবে যে 2017, এখানে আমরা লিখবো জানুয়ারি 4, লিখবো যে সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় হিসাব ডেবিট। ও ডেবিট এখানে জায়গা আছে, তাই না? ডেবিট, ঠিক আছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে এই টাকাটা তো তুমি নগদে দিয়ে দিচ্ছ, তাই না? যেহেতু নগদে তুমি টাকাটা দিয়ে দিচ্ছ, নগদ টাকা চলে গেছে। আরেকটা পক্ষ হবে নগদান হিসাব ক্রেডিট। এখন অনেক স্কুলের টিচার করাবে যে বৈদ্যুতিক মিটার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এক্স্যাক্টলি রাইট।
এক্স্যাক্টলি রাইট, সেটাও তুমি দিতে পারো। সো এখানে তোমরা টাকা দিয়ে দিবা, সংস্থাপন ব্যয় বাবদ কত টাকা আমরা দেখলাম 15,000 টাকা, এইখানেও তোমরা 15,000 টাকা দিয়ে দিবা। এরপরে আসো আমরা দেখি যে আমাদের 4 তারিখ শেষ, তারিখ কেটে দিলাম। এরপরে আমাদের আছে হচ্ছে ভাই 8 তারিখ। 8 তারিখে বলছে বাকিতে একটি ফ্যান ক্রয় 3,000 টাকা। ফ্যান বাকিতে ক্রয় করছে, বাকিতে করুক আর যেমনি করুক, ফ্যানটা কি আসলে আগে সেটা আইডেন্টিফাই করতে হবে। ফ্যানটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য, আমি আবার বলছি ফ্যানটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, অফিস সরঞ্জাম, ইলেকট্রিক ডিভাইস যা কিনবে ব্যবসার জন্য তাই অফিস সরঞ্জাম হিসেবে চালাই দিবা। মাথায় রাখো, ইলেকট্রিক ডিভাইস যাই কিনবা ব্যবসার জন্য, কম্পিউটার বলো বা যাই কিনো, মেশিন বলো, যাই কিনো ইলেকট্রিক ডিভাইস, তা অফিস সরঞ্জাম হিসেবে চালাই দিবা। তাহলে আমরা এখানে লিখতে পারি ফ্যান একটা ইলেকট্রিক ডিভাইস, ফ্যান একটা ইলেকট্রিক পণ্য, তাহলে আমরা লিখতে পারি যে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আর আমি কি নগদে কিনছি নাকি বাকিতে কিনছি? আমি বাকিতে কিনছি। কিসে কিনছি? বাকিতে। বাকিতে কিনলে আলটিমেটলি কি সৃষ্টি হয়? ক্রয় করলে অবশ্যই, বাকিতে কোনো কিছু ক্রয় করলে অবশ্যই পাওনাদার সৃষ্টি হয়। সো তুমি এখানে পাওনাদার লিখে দিবা, পাওনাদার, বা এখানে লিখে দিতে পারো প্রদ হিসাব, তাহলে পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট। খুবই ইজি, ঠিক আছে। এখানে নগদে তো কোনো অপশনই নেই, 3,000 টাকা, 3,000 টাকা। সো এখানে আমরা চলে গেলাম এটাতে। এরপরে আমরা চলে আসবো ভাই যে 8 তারিখ শেষ, 8 তারিখ নিয়ে আমাদের ঝামেলা নাই। এরপর আমরা চলে আসবো একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদ পেতে। মনে করো একটা স্কুলের প্রশ্ন তুমি কি করছো? ফটোকপি করছো। একটা স্কুলের প্রশ্ন তুমি ফটোকপি বাবদ নগদ পাইছো। সো স্কুলের প্রশ্ন যদি তুমি ফটোকপি বাবদ নগদ পাও, তাহলে সেটা অবশ্যই তোমার কি করতেছে বলতো? সেটা অবশ্যই তোমাকে মনে রাখবা, স্কুলের যে প্রশ্ন আছে সেটা ফটোকপি পাইছো, সেটা অবশ্যই তোমাকে নগদ টাকা দিতেছে। তোমার কি দিতেছে? নগদ টাকা দিতেছে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 24 তারিখ। আচ্ছা, এইখানে তোমরা প্রদেয় হিসাব লিখো, ঠিক আছে? প্রদেয় হিসাব, পাওনাদারের পরিবর্তে প্রদেয় হিসাব লিখো, কারণ এইটা ওয়ান কাইন্ড অফ একটা সেবামূলক প্রতিষ্ঠান, তাই আমরা সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাওনাদারের পরিবর্তে প্রদেয় হিসাব লিখবো। আমি যে কোথায় ছিলাম, এইটা একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদ পেল 8,000 টাকা। সো যেহেতু নগদ পাইছি ভাই, নগদের হিসাব ডেবিট, নগদের হিসাব ডেবিট, নগদের হিসাব ডেবিট। আরেকটা কি করছি, নগদ পাইছি পাশাপাশি এটা তাকে আমি সেবা দিছি। একটি স্কুলের প্রশ্ন ফটোকপি করছি মানে কি তাকে আমি সেবা দিছি, তাহলে সেবা আয় হিসাব ক্রেডিট। কত টাকা ভাই? টাকাটা হচ্ছে 8,000 টাকা, 8,000 টাকা। লাস্ট এই অধ্যায় শেষ। দোকান ভাড়া বাবদ 5,000 টাকার চেক প্রদান। খুব ইজি। তাহলে এখানে লিখবো ভাড়া হিসাব, যেহেতু ব্যয় হয়েছে আমার, ভাড়া হিসাব ডেবিট। আর চেক যেহেতু দিয়েছে আমার ব্যাংক কমে গেছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। চেক দিলে কি হয় ভাই বলো তো? চেক দিলে আমার ব্যাংক কমে যায়, ব্যাংকের টাকা কমে যাবে, ব্যাংক একটা সম্পদ, তাই ব্যাংক হিসাব ক্রেডিট দিলাম। সো এখানে আমাদের আছে 5,000 টাকা, এখানে আমাদের আছে 5,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমরা এই অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা এই 30 তারিখের লেনদেনের মাধ্যমে শেষ করতে পেরেছি। সো এই ছিল আমাদের অপু ভাইয়ের, ঠিক আছে, টিকটকার অপু না, জনাব অপু ভাইয়ের অঙ্কটি। যারা যারা চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আসসালামু আলাইকুম।